আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসিতে আছে মহিমা পলি, সিসিতে রয়েছেন রাজীব রহমান। প্রথমে চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রাজীব জামান আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানাবো, তার আগে পুঁজিবাজারে একটু টুকরো খবর জানিয়ে রাখছি ডরিন পাওয়ারের পরিষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 14 জুন। এদিকে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং লেনদেনের পরিমাণ হয়েছে 69 কোটি টাকার মতো। এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু দর অপরিবর্তিত রয়েছে এবং 21টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে, যেখানে দর বেড়েছে মাত্র 9টি প্রতিষ্ঠানের। এবং টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংকিং সেক্টরের এক্সিম ব্যাংক, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে এবং গ্রামীণ ফোনকে দেখা যাচ্ছে এই মুহূর্তে তৃতীয় অবস্থান রয়েছে টপ ট্রেডের তালিকায়। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মহিমা পরে আপনাকে। এই মুহূর্তে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 14 পয়েন্ট কমেছে, 11,246 পয়েন্টে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 88 লাখ টাকার কিছুটা বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 53টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে এই মুহূর্তে, দর হারিয়েছে 11টির এবং 11টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এবং টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা, পরবর্তীতে রয়েছে বাটা, শুল, ইন্ডিয়া বিডি এবং বেক্সিমকো। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় এই মুহূর্তে প্রথমে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড, পরবর্তীতে রয়েছে পিএফএস মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস, এক্সিম ব্যাংক এবং ইন্দো বাংলা ফার্মা। অন্যদিকে টপ লুজার্সের তালিকায় বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, পরবর্তীতে রয়েছে ঢাকা ডাইং, একমি ল্যাবরেটরিজ এবং এসিআই। এবং এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবর। এখন ফিরে যাচ্ছে একুশের মূল স্টুডিওতে। পলি এবং রাজুর, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশে টেলিকমিউনিকেশন খাত ও আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত আছেন মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়েটা লিমিটেডের ব্যবস্থা পরিচালক ও সিইও মাহতাবউদ্দিন আহমেদ। আমরা কথা বলছি তার সাথে। জনাব মাহতাবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। একটু প্রথমে শুরু করতে চাই আলোচনায় যেটি দিয়ে, যে আমরা জানি যে কি পরিস্থিতিতে বসে আসলে আমরা কথা বলছি। এই পরিস্থিতিতে আসলে সর্ব বিবেচনা করে বর্তমান টেলিকমিউনিকেশন সেক্টর ব্যবসা বাণিজ্যের অবস্থানটি কেমন রয়েছে? ওকে, আসলে যে প্যান্ডেমিকের থ্রুতে বা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রি, কোনো বিজনেস খুব ভালো অবস্থায় আছে। সেই হিসাবে আমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, বাট আমি বলবো যে আমরা তবু চলে যাচ্ছি। ইটস নট দ্যাট বিজনেস ইজ কমপ্লিটলি অফ। যেরকম আমরা যদি রেস্টুরেন্টের ব্যবসার কথা বলি, এয়ারলাইন্সের কথা বলি, ওদের তুলনায় উই আর বেটার অফ। ওদের তো বিজনেস একদমই অফ। সেই তুলনায় বলবো আমরা কিছুটা ভালো আছি, বাট আমাদেরও বিজনেস কিন্তু সিগনিফিকেন্টলি ডাউন। এটা কারণটা কি? অনেকেই কিন্তু আমি আলাপ করে দেখেছি, আমাদের পলিসি মেকাররা আছে, বোদ্ধারা আছেন, তারা মনে করেন আমাদের ব্যবসা খুব ভালো করছে এবং এখানে একটা গ্রস একটা ভুল করছেন। তারা নিজেদেরকে দিয়ে ইভালুয়েট করেন। ওনারা হ্যাঁ, আরবান সেন্ট্রিক যারা আছে, যারা ডিজিটাল রিচার্জ করতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু 20-25% কনজাম্পশন বেড়েছে। বাট আমরা যদি আরবানের কথা চিন্তা করি, লকডাউন পিরিয়ডে কিন্তু রিচার্জ করা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ মানি ট্রানজাকশন হচ্ছিল না। কারণ আপনি জানেন যে রিচার্জ হচ্ছে অ্যাজ গুড অ্যাজ ক্যাশ। মানি ট্রানজাকশন হচ্ছিল না, রিটেলার গুলো ব্যবসা থেকে চলে গিয়েছিল। এটার জন্য কিন্তু একটা সিগনিফিকেন্ট ড্রপ হয়েছিল আমাদের রেভিনিউ। আর ইকোনমিক অ্যাক্টিভিটি কমে গেলে অটোমেটিক্যালি কিন্তু বিজনেস কমে যায়। আমি যদি কিছু ফ্যাক্টস শেয়ার করি আপনাদের সাথে, আমাদের ভয়েস রেভিনিউ যেটা হচ্ছে স্টিল 60-65% অফ আওয়ার টোটাল রেভিনিউ, এখানে ড্রপ হয়েছে প্রায় 30-35%। সেকেন্ড যে ড্রপটা, এটা আপনি বুঝতে পারেন যে ভয়েস ইউজার কিন্তু মোস্টলি কিন্তু রুরাল বা সেমি রুরাল এরিয়াতে থাকে। সেকেন্ড যে ইম্প্যাক্টটা আসছে সেটা ডেটাতে আসলে কনজাম্পশন বেড়েছে 20-25%, which is very true, but unfortunately unlike any other market, আমরা কিন্তু সেই অপরচুনিটি খুব রিয়ালাইজ করতে পারিনি বিকজ অফ
রিডিউসিং প্রাইস, আমরা কিন্তু প্রাইস রিডিউস করছি তার চেয়ে বেশি। দেয়ারফর রেভিনিউতে কোনো পজিটিভ কোনো ইম্প্যাক্ট নেই ডেটাতে। সো ওভারঅল আমরা যেটা দেখছি এই পোস্ট লকডাউন পিরিয়ড থেকে আমাদের প্রায় 15% মতো রেভিনিউ কমে গিয়েছে। সো আমাদের মতো হাই ক্যাপেক্স ইন্টেন্সিভ ট্যাক্স ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে এই পরিমাণ রেভিনিউ ড্রপ করা কিন্তু ইজ এ সিরিয়াস কনসার্ন। সো ওভারঅল ইম্প্যাক্ট আমি বলবো আপাতত এরকমই আছে, বাট উইথ দ্য লকডাউন ইমপ্রুভিং, সেখানে আমরা কিছুটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি, বাট স্টিল লং ওয়ে টু গো কম্পেয়ার টু প্রি লকডাউন পিরিয়ড। জনাব মাহতাব, আপনি যেমনটা বলছিলেন যে গত বছরের যে ব্যবসার হালচাল সেই এই বছরের চিত্রটি আসলে সকল সেক্টরেই বেশ একটা ধাক্কা লেগেছে। আপনার সেক্টরের কথা আপনি বলছিলেন, তারপরেও যে পারসেপশন যেটি রয়েছে সেটি নিয়ে আপনি মতামত দিয়েছেন। তারপরে এই বছর কেমন প্রত্যাশা করছেন? প্রত্যাশা করছি এখানে বিজনেস চালানোর সময় দুটো জিনিস মাথায় রাখতে হয়। রেভিনিউটা ইট ইজ নট ইন ম্যানেজমেন্ট হ্যান্ড। আমরা এজ এ ম্যানেজমেন্ট আমরা রেভিনিউ ইনফ্লুয়েন্স করতে পারবো না। রেভিনিউটা ইনফ্লুয়েন্স হয় দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে আমাদের কোভিড সিচুয়েশন যেটা আছে এটা যদি ইমপ্রুভ করতে থাকে, লকডাউনটা যদি গ্র্যাজুয়ালি উইথড্র করে ফেলা হয়, এইসব অ্যাকশন কিন্তু কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। আরেকটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে যেটা আমি একটু আগে বলেছি, 20-25% আমার ডেটা ইউজেস বেড়ে গেছে, যেটা রেভিনিউতে আমার ইম্প্যাক্ট আসেনি। এখন ইউজেস আমরা কিন্তু এই ধরনের ইনক্রিজটা এক্সপেক্ট করিনি, ইট ওয়াজ নট পার্ট অফ আওয়ার প্ল্যান। সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে আমাদের রেগুলেটর অনেক দেশের মতোই, অনেক ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রির মতো আমাদেরকে স্পেকট্রাম দিয়ে সাপোর্ট করবে ওই ক্যাপাসিটিটা মিট করার জন্য। আনফরচুনেটলি আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো সাপোর্ট পাইনি। দেয়ারফর যেটা দেখা গেছে যে এই সিচুয়েশনটা আরো ফার্দার এগ্রেভেট করছে, অনেক কমপ্লেন করছে। এটা আমাদের সবগুলো অপারেটের ক্ষেত্রে কম বেশি অ্যাপ্লিকেবল। সো আমি এখন যেটা করতে পারি এই ধরনের সিচুয়েশনে, রেভিনিউ আমরা কন্ট্রোল করতে পারছি না, যেহেতু আমরা কোনো স্টিমুলাসও পাচ্ছি না আমাদের সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, কাট ডাউন কস্ট অ্যান্ড কাট ডাউন ইনভেস্টমেন্ট। এবং এই জিনিসটা আমরা অনেকবার আমাদের পলিসি মেকারকে বোঝানোর চেষ্টা করেছি, বাট এখন একটি উপায় হচ্ছে উই আর ফোর্স টু কাট ডাউন ইনভেস্টমেন্ট অ্যান্ড কস্ট, অ্যান্ড দ্যাট মে হ্যাভ সাম ইম্প্যাক্ট অন দ্য সার্ভিস লেভেল। সো ওই রিয়ালিটিতে আমরা আছি, বাট আমরা স্টিল আশা করছি যে আমাদের সরকার এগিয়ে আসবেন এবং এই ব্যাপারে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। জনাব মাহতাব, আপনি যেমনটা বলছিলেন, ইতিমধ্যে আমরা সকলেই জানি যে লকডাউন পরিস্থিতিতে যে ইন্টারনেট বিশেষ করে ডাটা ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে, সে সাথে গ্রাহকদের পক্ষ থেকে একটি অভিযোগ রয়েছে যে গতিটা অনেকটা কম পাচ্ছেন তারা। সেই আবার সরকারের সহযোগিতার কথা আপনি বলছিলেন, এই গ্রাহকদের জায়গা থেকে এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? আমি সেটাই বললাম, অবশ্যই গ্রাহকরা তো এখন ডিজিটাল লাইফস্টাইল একটা বড় ধরনের চেঞ্জ এসছে। আপনারাও সেটা অবজার্ভ করেছেন, আমরা সবাই অবজার্ভ করি। আমাদের ডেটাতে দেখা যাচ্ছে অনেক ডিজিটাল অ্যাভয়েডার যাকে আমরা বলি, তারা ডিজিটাল টুলস গুলো ইউজ করতে চাইতো না। একটা গ্রুপ ছিল 45 ইয়ার্স এন্ড অ্যাবাভ, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার উইমেন ক্যাটাগরি। তারা কিন্তু অনেকেই আমরা দেখছি যখন ডিজিটাল প্রোডাক্ট গুলো ইউজ করা শুরু করেছে। সো ইটস এ গুড চেঞ্জ। ডেটা রিকোয়ারমেন্ট বেড়ে গেছে ওটার জন্য, কিন্তু আমরা যেটা আগে বললাম, অনলি ওয়ে টু ম্যানেজ দ্যাট স্পিড প্রবলেম এডিশনাল স্পেকট্রাম। এবং এই এডিশনাল স্পেকট্রাম কিন্তু প্রচুর স্পেকট্রাম আমাদের রেগুলেটরের কাছে পড়ে আছে আইডেল। এটা আমি বলবো যে অলমোস্ট 50%। আচ্ছা, এটা যদি আমাদেরকে দিত, আমরা কিন্তু সপ্তাহ 1-2 মধ্যে এই সিচুয়েশনটা আমরা ইমপ্রুভ করতে পারতাম। আর আমি যদি ট্রেডিশনাল ওয়েতে টাওয়ার বিল্ড আপ করে আমরা যদি এটা করতে চাই, এটা মিনিমাম 9 মাস লাগবে একটা সিচুয়েশন ইমপ্রুভ করতে, প্লাস এটাতে ম্যাসিভ ইনভেস্টমেন্টের দরকার। যেটা একটু আগে বললাম, কারেন্ট সার্কামস্ট্যান্সেসে যেরকম আমাদের বিজনেস ডাউন এবং সরকারের যে পরিমাণ সহযোগিতা থাকা দরকার ছিল সেটা নাই। সেক্ষেত্রে আমি দেখি না এটার ওভারনাইট কোনো সিচুয়েশন ইমপ্রুভ হবে আনলেস আমাদের সরকার এগিয়ে আসে। জি, জনাব মাহতাব, আপনি আমাদের সঙ্গে অবশ্যই সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। আর দর্শক, বিরতির আগে দেশের টেলিকমিউনিকেশন খাত আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবিয়া আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদের সঙ্গে। আমরা তার সাথে আবার সংযুক্ত হচ্ছি।
জনাব মাহতাব, আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম সেখানটা একটু যোগ করতে চাই। আমরা জানি যে আর কয়েকদিন পরেই বাজেট ঘোষণা হবে এবং সেক্ষেত্রে প্রতি বছরের নেই এবারও এই সেক্টরকে ঘিরে প্রত্যাশাটা কি থাকবে, যদিও আমরা জানি যে করোনাকালীন একটা চ্যালেঞ্জিং সময় আসলে কতদিন সেটি কন্টিনিউ করে সেটিও বলা মুশকিল। তারপরও বাজেট প্রত্যাশার জায়গাটা যদি একটু জানেন। বাজেটে যেটা বলবো, আমি যদি আপনাকে একটা পার্সপেক্টিভ দেই, সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কমপ্লেন পাই আমাদের প্রাইস ইজ ভেরি হাই। ফার্স্ট অফ অল আই থিঙ্ক এই পারসেপশনটা ইজ ভেরি ভেরি রং। আমাদের প্রাইস, আপনি ডেটা প্রাইস বলেন, ভয়েস প্রাইস বলেন, ইট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো বাট অফকোর্স কনজিউমারে চাইবে যত লো প্রাইসে সম্ভব। বাট আপনারা যদি দেখেন, একে তো আমাদের প্রাইস হচ্ছে লোয়েস্ট। আমি যদি প্রাইস একটা কনস্ট্রাক্ট দিই, কেউ যদি 100 টাকা বিল দেয় একটা রিচার্জ কেনার জন্য বা একটা প্রোডাক্ট কেনার জন্য, তার 100 টাকার মধ্যে সাথে সাথে ওনার পকেট থেকে, আমাদের কনজিউমার পকেট থেকে আমরা যেটা সরকারকে জমা দিই সেটা হচ্ছে 27.5 টাকা। তারপর আছে আমাদের রেভিনিউ শেয়ারিং টু বিটিআরসি, আমার স্পেকট্রাম চার্জেস এবং সবকিছু মিলে এটা প্রায় 53-56 এর মধ্যে চলে যায়। তারপর যেটা থাকছে আমাদের বিভিন্ন লাইসেন্সিং রিজিম। আপনি জানেন যে আমাদের যে লাইসেন্সিং রিজিম টেলিকম সেক্টরে ফ্র্যাগমেন্টেড, প্রচুর লাইসেন্সিং ক্রিয়েট করা হয়েছে উইদিন আওয়ার লাইসেন্স, যেরকম আইজিডব্লিউ, আইসিএক্স, এসওএফ, এনটিটিএন, পাওয়ার কোম্পানি। সো এইসব করে ওখানে আমার আরো 19-20% দিতে হয়। তার মানে দেখা যাচ্ছে যে এন্ড অফ দ্য ডে আমার হাতে থাকছে মাত্র 30 টাকা টু রিকভার ইনভেস্টমেন্ট, টু রিকভার মাই অপারেশনাল কস্ট। সো এটা কমপ্লিটলি আনসাস্টেনেবল। বাট ডিসপাইট দ্যাট আমরা দেখছি বছরের পর বছর ওনারা কিন্তু এনবিআর ট্যাক্স বাড়িয়ে যাচ্ছে। এমন না যে ওনারা এটা জানেন না, আমরা শেয়ার করে যাচ্ছি। গত বছর যদি আপনারা খেয়াল করেন, গত বড় বাজেটে এক নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি 5% বাড়ানো হচ্ছে, 5% থেকে 10%. It was a major hit to consumer as well as operators. সেকেন্ড যে ইম্প্যাক্ট আমরা দেখতে পারি, ওনারা পারকুইজিট ট্যাক্স, আমরা অলরেডি প্রচুর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অন অ্যাকাউন্ট অফ পিপল স্যালারি, ওখানে আবার পারকুইজিট ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। থার্ড যেটা হচ্ছে মোস্ট ড্যামেজিং আমাদের অপারেটরদের জন্য, পার্টিকুলারলি স্মল অপারেটর, সেটা হচ্ছে 2% মিনিমাম টার্ন ওভার ট্যাক্স। সো আমি যদি প্রফিট করি আর নাই করি তাও আবার 2% দিতে হবে। এবং ইভেন মোর ড্যামেজিং এখানে যেটা হচ্ছে 2% সারা বাংলাদেশে অন্য যে কোনো ইন্ডাস্ট্রি, ওয়েদার ইট ইজ আমাদের সমাজের জন্য ক্ষতিকারক হোক বা না হোক, বা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক হোক, প্রত্যেকের জন্য হচ্ছে 0.75%। শুধু টেলিকম সেক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যান্ড মেক ইট 2%। এইটা, এই যে স্ট্র্যাটেজিগুলো আমি বললাম, ইট শোজ দ্যাট একদিকে হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের মধ্যে একটা চমৎকার ভিশন, কিন্তু এনবিআর এর যে ট্যাক্সেশন গুলো ইম্পোজ করা হয় ওটার সাথে আমার দেশের যে ভিশন এবং রিয়ালিটির সাথে কোনো সম্পর্ক দেখিনি। এবং এটার ফলে যেটা হচ্ছে যে বিভিন্ন প্লেয়ার, আমাদের একসময় 7জন প্লেয়ার ছিল টেলিকম সেক্টরে, একজন করে কিন্তু চলে যাচ্ছে। এক সময় ছিল সিটিসেল আর নাই এই মার্কেটে। আপনার এয়ারটেল ছিল, এয়ারটেল কুড নট সার্ভাইভ, হিউজ লস নিয়ে আমাদের সাথে মার্চ করেছে। আমাদের মধ্যে যে ইনভেস্টর ছিল ডোকোমো গ্র্যাজুয়ালি দে হ্যাভ কমপ্লিটলি লেফট দ্য মার্কেট। এই যে একটা পর আমরা একটা ঘটনা দেখছি, কিন্তু তারপরও কিন্তু আমাদের রেগুলেটরদের রিয়েলাইজেশন হচ্ছে না, পার্টিকুলার আমি বলবো যে এনবিআর এর। সো এটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ। এবং আমরা আশা করছি, এবার আমরা প্রেজেন্ট করেছি আমাদের সাবমিশন টু, আর সিমট্যাক্সেও আমরা গত বছর 100 টাকা থেকে আবার 200 টাকা করা হয়েছে। সো আমরা আনফরচুনেটলি কিন্তু এনবিআর থেকে কোনো সহযোগিতা এই মুহূর্তে এখন পর্যন্ত পাচ্ছি না। বাট আমরা আশা করছি এই বাজেটে ওনারা কিছু করবেন ডিসপাইট সার্টেন স্কেপটিজম। যারা মাহতাব, আপনি বলছিলেন যে রাজস্ব বোর্ডের একটা চাপ থাকে রাজস্ব আরণে, আমরা সকলেই জানি, এবং সেটি সহনীয় হোক সেটিও আমরা প্রত্যাশা করি। তারপরও উচ্চ করের কারণে এই সেক্টর কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে সেটিও আপনি বলছেন। সেই জায়গাটা করণীয় বা কি, আপনি কি মনে করেন? না, করণীয় আমরা বলি একটা জিনিস হচ্ছে কি, আমাদের বিভিন্ন রেগুলেটর কাজ করে। ধরেন আমাদের টেলিকম অপারেটর যদি কথা বলি, আমাদের মেইন রেগুলেটর হচ্ছে বিটিআরসি, তারপর আসছে এনবিআর রেভিনিউ পার্সপেক্টিভ, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। ওনাদের মধ্যে আমি কোনো ডায়ালগ দেখি না। ওনারা যদি একসাথে কথা বলেন, আমাদের সাথে বসেন, কিভাবে রেভিনিউ বাড়ানো যায়, আমরা কিন্তু ওয়ে আউট বের করতে পারি। কিন্তু ওনারা ওই সহজ পদ্ধতিতে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমার রেভিনিউ গ্যাপ হচ্ছে এত, আর ওনারা জানেন যে যতই আমাদের সম্বন্ধে গালিগালাজ করা হোক, বিভিন্ন ইমেজ দেওয়া হোক, আমরা ট্যাক্স অ্যাভয়েড করি বা ইভেট করি, আমি এটাকে খুব আনফরচুনেট মনে করি, কিন্তু ওনারা ভিতরে খুব ভালো করেই জানেন এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো
সঠিকভাবে ট্যাক্স দেয়, সেই জন্য ট্যাক্স বাড়ালে ট্যাক্স তারা পান। কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু যখন আপনি ট্যাক্স বাড়ান, দ্যাট ইজ মোর ইনসেন্টিভ ফর ইভেশন। হ্যাঁ, সো তারপরেও কিন্তু ওনারা এই কাজটা করে থাকেন। সো যে কাজটা করা যেত, আমি একটা আইডিয়া দিয়েছিলাম আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিকে, এনবিআর কেও এবং রেগুলেটর, ওনারা যদি রেগুলেটরের সাথে বসতেন, আমাদের কিন্তু যে প্রাইস কন্টিনিউয়াসলি ইরোড করছে, এবং এই প্রাইসটা যদি ইমপ্রুভ করা যায়, কথা আমি যদি বলি, 1 পয়সা পার এমবি ডেটা প্রাইস যদি ইমপ্রুভ করা হয় ইন্ডাস্ট্রির জন্য, সেক্ষেত্রে কিন্তু 700 কোটি টাকা এডিশনাল রেভিনিউ আর্ন করতে পারে আমাদের গভর্নমেন্ট। তো ওনারা যদি এই ইরোশনটা অ্যাভয়েড করে, প্রতি বছর 2-3 পয়সা করে কমছে বা 10 to 25% করে কমছে, এইটাও যদি ওনারা করেন, 1 পয়সা বাড়িয়ে ওনারা কিন্তু 700 কোটি টাকা ইনকাম করতে পারেন, এন্ড দ্যাট উইল বি উইন উইন ফর এভরিওয়ান। আমরাও কিছু পাই, কনজিউমারও কিছু পাবে, সরকারও কিছু পাবে। সো এটা একটা এক্সাম্পল দিচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে এই যে কোঅর্ডিনেটেড যে এফোর্টটা দরকার উইথ মাল্টিপল রেগুলেটরস, এই এফোর্টটা হচ্ছে না। আমরা খুব ইজিলি, আমার মনে হয় এনবিও খুব ইজিলি ডিসিশন গুলো নিয়ে নিচ্ছে উইদাউট হ্যাভিং প্রপার স্টাডি। বাট আমি ওনাদের লিমিটেশনটাও বুঝি, ওনাদের রিলায়েবল সোর্সেস অফ রেভিনিউ ইনকাম হচ্ছে খুবই লিমিটেড। কয়েকটা ইন্ডাস্ট্রি আছে যাদের থেকে ওনারা খুব রিলাই করে। বাট আমি বলবো যেটা এমন একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, এটার জন্য এরকম না হয় যে গোল্ডেন গুসটাকে আমরা মেরে ফেলছি। ওইটাই আমার আশা থাকবে আমাদের এনবিআর কর্তৃপক্ষের কাছে। জি, জনাব মাহতাবুদ্দিন, আমরা জানি যে ইতিমধ্যেই আপনারা পুঁজিবাজারের তালিকাভুক্ত হতে বিএসইসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আবেদনও করেছেন। সর্বশেষ আপডেটটি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। আমরা তো অ্যাপ্লাই করেছি, আপনারা জানেন, সেটা হচ্ছে কন্ডিশনাল অ্যাপ্রুভাল। 2-3টা জায়গায় আমরা সাহায্য সহযোগিতা চেয়েছি। আপনাকে যদি আমরা একটা ফ্যাক্ট শেয়ার করি, 2019-এ আমাদের এফেক্টিভ ট্যাক্স রেট, যদিও কর্পোরেট ট্যাক্স রেট বলা হয় 45%, আমাদের কাছে এফেক্টিভ ট্যাক্স রেট হয়েছিল 95%। সো এটা কারণটা কি? এটা একটা বড় কারণ হচ্ছে গত বছর 2% মিনিমাম টার্নওভার ট্যাক্স ইন্ট্রোডিউস করা হচ্ছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রায় 200 কোটি টাকার মতো প্রফিট করব 2019-এ, সেই প্রফিটটা কমে আসে প্রায় 17-18 কোটি টাকার মতো। এটার একটা বড় কারণ হচ্ছে 2%। সো প্রতি বছরই আমরা যখন প্রফিটেবিলিটি ইমপ্রুভ করি, এই আনফরচুনেটলি কোনো না কোনো ভাবে সরকার নতুন ট্যাক্স বা পলিসি চেঞ্জ করে আমাদের থেকে ওই ভ্যালুটা নিয়ে যাচ্ছে। সো এনিওয়ে, ওইটা আমরা চেয়েছি যে আমাদেরকে কন্ডিশন হচ্ছে 2টা প্রাইমারিলি, যেটা আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি এনবিআর কাছে সাবমিশন করেছি। একটা হচ্ছে যে মিনিমাম টার্নওভার ট্যাক্স শুড বি সেম অ্যাজ রেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এখানে ডিসক্রিমিনেটরি ট্যাক্সেশন পলিসি ইজ নট রাইট। আমরা ফরেন ইনভেস্টর হিসাবে আমাদেরকে ডিসক্রিমিনেট করা উচিত না, পার্টিকুলারলি টেলিকম সেক্টর, যেটা দেশের ইকোনমিতে ম্যাসিভ ভাবে কন্ট্রিবিউট করছে। আমরা বলেছি যে জিরো না, অন্যদেরকে যেটা দেওয়া হচ্ছে আমাদেরকে জন্য সেটা দেওয়া হয়। নাম্বার 2 রিকোয়েস্ট যেটা আমরা করেছি, কর্পোরেট ট্যাক্স ইজ 45% লিস্টেড হলে এটা 5% বেনিফিট পাওয়া যায়। আমরা বলছি যে অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কারেন্ট ল আছে, এখানে 10% তো পাওয়া সম্ভব। আমরা ওটা রিকোয়েস্ট করেছি। সো অ্যাপ্লিকেশন বিসেক নতুন ম্যানেজমেন্ট আসার পর আমি দেখেছি তারা খুব অ্যাক্টিভলি এটা ড্রাইভ করছেন, ওনাদের এন্ডে কাজটা শেষ করে ফেলছেন। তো আশা করি সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং আমরা আশা করছি যে 2টা রিকোয়েস্ট আমরা করেছি এনবিআর এর কাছে এবং ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে, আশা করি ওনারা যদি এই 2টা কন্ডিশন ফুলফিল করেন, আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমরা স্টক মার্কেটে আসতে পারবো। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। জনাব মাহতাবুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের টেলিকমিউনিকেশন খাত আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলেন মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবিয়া জেটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদউদ্দিন আহমেদ। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, 1:30 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।